বিনু, আমার না বড্ড ক্ষুধা লেগেছে রে। তুই তাড়াতাড়ি করে খাবারের ব্যবস্থা কর। আমি যে ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না রে। উফ বাবা, তোর মতো একটা পেটুককে সাথে নে। আমি যে কি ভুল করেছি না, তা যে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। একটু পরপর নাকি তোর ক্ষুধা পায়। বলছি, ঘুরতে এসে তুই যদি এমন ক্ষুধা ক্ষুধা করিস, তবে আমরা ঘুরবো কি করে? তুই যে কি বলিস না বেনু, পেট খালি রেখে কি আর ঘোরা যায় বলতো? তুই কি এবার খাবারের কোনো ব্যবস্থা করবি, নাকি আমি বাড়িতে চলে যাব বলতো? আহা রিমা, তোকে নিয়ে আর আমি পারছি না। বলছি, সাথে তো আমাদের কোনো খাবার নেই। তার উপর আমরা আবার জঙ্গলে চলে এসেছি। আশেপাশে তো কোনো ফলের গাছও দেখতে পাচ্ছি না। চল না আর একটু সামনে গিয়ে দেখি, যদি আবার আমরা কোনো ফলের গাছ পাই তবে আমি তোকে ফল পেড়ে খাওয়াবো, কেমন? এখন তুই তাড়াতাড়ি করে চল তো। দেখ দেখ, গাছটাতে কতগুলো ডালিম ধরে আছে, কিন্তু এই ডালিমগুলো সোনালী রঙের কেন? ওগুলো কি সোনার ডালিম নাকি রে বিনু? আমারও তো তাই মনে হচ্ছে রে। এগুলো তো সোনালী, তার মানে এগুলো সোনার ডালিম। তবে আর দেরি করে লাভ নেই, চল তো চল, ওই গাছ থেকে ডালিম পেড়ে দেখি, তবেই তো বোঝা যাবে আসল ঘটনাটা কি। রিমা, সত্যি সত্যি তো এগুলো সোনার ডালিম রে, কিন্তু এই সোনার ডালিম গুলো কি আর খাওয়া যাবে নাকি? আমি তো এইসবের কিছুই বুঝতে পারছি না রে। তোকে এত কিছু বুঝতে হবে না রে, তুই এবার খেয়ে নে তো খেয়ে নে। দেখ কত মজা। সত্যি রে রিমা, এই ডালিমগুলো খেতে অনেক সুস্বাদু। সোনার ডালিমের খোসার ভিতরে এত সুন্দর সুস্বাদু ডালিম থাকবে তা তো আমি ভাবতেই পারিনি রে। এই ডালিম খেয়ে তো প্রাণটা একদম জুড়িয়ে গেল। আমারও তো ভীষণ ভালো লেগেছে ডালিমগুলো খেয়ে, তাই তো আমি দুটো ডালিম সাথে করে নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে খাবো। সে তো বুঝলাম, কিন্তু তুই কি এক্ষুনি বাড়িতে যাবি নাকি রে? এই তো খাওয়া হলো, আর অমনি কি না তোর বাড়িতে যাওয়া? তা নয় তো কি, আমি আর কোথাও ঘুরতে পারবো না রে বিনু, আমি এক্ষুনি বাড়িতে যাব। তাছাড়া সন্ধে যে হয়ে এলো বলে, চল বিনু চল, দেরি করা ঠিক হবে না, বাড়িতে ফিরে চল। কি ব্যাপার রে রিমা, তুই কোথায় গিয়েছিলি বলতো? সারাটা দিন বাইরে বাইরে ঘুরিস, বলি বাড়িতে কি তোর মন টিকে না? হ্যাঁ, এ কি রে, তোর হাতে আবার এই দুটো কি? হ্যাঁ, বাড়িতে এলেই তুমি সবসময় এমন চিৎকার চেঁচামেচি কেন করো মা, বলো তো? তাছাড়া আমার হাতে এগুলো কি তুমি দেখতে পাচ্ছ না নাকি? হ্যাঁ, এগুলো হচ্ছে ডালিম, সোনার খোসায় মোড়ানো সুস্বাদু ডালিম, বুঝেছো? কি সত্যি বলছিস তুই? এগুলো সোনার ডালিম? এই ডালিম তুই কোথায় পেলি রে মা, বলতো আমাকে তাড়াতাড়ি। তুমি এত অস্থির কেন হচ্ছ মা? দাঁড়াও দাঁড়াও, তোমাকে বলছি। আমি এই ডালিম পুবের জঙ্গলে পেয়েছি। ওই বিন্নু আমাকে পুবের জঙ্গলে না ঘুরতে নিয়ে গিয়েছিল, আর ওই জঙ্গলের ভিতরে এই সোনার ডালিম দুটো খুঁজে পেয়েছি। সেই জঙ্গলের ভিতরে সোনার ডালিম গাছ খুঁজে পেয়েছি, বুঝেছো? যাকে বাবা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমি বরং এই ডালিম দুটোই খাই। হায় হায়, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমি সেই কবে থেকে ভাবছি আমি ধনী হব, পায়ের উপর পা তুলে আমি রানীর হালে দিন কাটাবো। এবার বুঝি আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এই সোনা ডালিম যে আমার সৌভাগ্যের দুয়ার খুলে দেবে। এসব ভেবে রমেলা ডালিম চুরি করার পরিকল্পনা করতে থাকে। আর পরের দিন সকাল হতে রমেলা সেই সোনার ডালিম আনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর জঙ্গলের পথে হাঁটতে থাকে। উফ বাবা, আজ যে আমার কি খুশি লাগছে, আমার যে অনেক দিনের সাধনা পূরণ হতে যাচ্ছে। একবার একবার শুধু আমি ধনী হয়ে নেই, তারপর আমার দাপটে সবাই একদম ভয় পেয়ে যাবে। আচ্ছা, আমি তো জঙ্গলের ভেতরে চলে এলাম, কিন্তু কোথায় কোথায় সেই ডালিম গাছ? আমি তো এখনো সেই সোনার ডালিম গাছটাকে দেখতেই পেলাম না। যাই বাবা যাই, আমি বরং আর একটু খুঁজে দেখি। ও মা, সত্যি তো, সত্যি তো, এটা যে সোনার ডালিমের গাছ। আর দেরি করা যাবে না, আমি এক্ষুনি গাছ থেকে সোনার ডালিমগুলো পেরে নেই। কতগুলো সোনার ডালিম আমার হাতে, কতগুলো টাকার সম্পদ। এই ডালিমগুলো বিক্রি করলে আমি যে অনেক টাকার মালিক হয়ে যাব। কালই আমি এই ডালিমগুলো নিয়ে বাজারে চলে যাব। হ্যাঁ, একই কাণ্ড একই কাণ্ড, আমি তো কালকে এখানে সোনার ডালিম রাখলাম, আজ আবার এই ডালিমগুলো সাধারণ ডালিম কেন হয়ে গেল? আচ্ছা, কেউ আবার আমার ডালিম চুরি করেনি তো? না না, সেটা আবার কি করে সম্ভব? কেউ তো আমার ডালিম আনা দেখেইনি। না, আর সময় নষ্ট করা যাবে না, আমি এক্ষুনি যাব ওই জঙ্গলে, আর আবারও আমি সোনার ডালিম নিয়ে আসবো। সে কি কাণ্ড, কাল তো গাছের গোড়ায় কোনো সাপ ছিল না,
তবে আজ আবার গাছের গোড়ায় এই সাপটা কোথা থেকে এলো? এই সাপ থাকলে তো আমি ডালিমগুলো পারতে পারবো না, তাই আগে এই সাপটাকে মারতে হবে। শয়তান পাজি মহিলা কোথাকার, তুই কি না আমাদের দুই পরীর ডালিম গাছের ডালিম চুরি করতে এসেছিস? আবার আমাদের পাহারাদার সাপকে মারার পরিকল্পনা করছিস? হ্যাঁ, কি 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 বলছো তোমরা এসব? হ্যাঁ, দুই পরীর ডালিম গাছ? তবে তবে আর কোনো কিন্তু নেই, বুঝেছিস তো? তুই যা শুনেছিস সবই সত্যি। তোর চুরি করা সেই সোনার ডালিমগুলো আমাদের ইশারাতে স্বাভাবিক হয়ে গিয়েছিল, বুঝেছিস? আর তাছাড়া তুই এভাবে ডালিম চুরি করেছিস বলেই তো আমরা এই সাপটাকে পাহারা রেখেছিলাম, বুঝেছিস? আর তুই কি না আমাদের সেই সাপটাকে মারতে যাচ্ছিলি? হ্যাঁ, ছি, তুই এত লোভী। আমরা এই সোনার ডালিম গাছ এখানে লাগিয়েছিলাম অসহায় মানুষদের সাহায্য করার জন্য, আর তুই কি না সেই সোনার ডালিমের দিকে নজর দিয়েছিস? আজ তো আমরা তোর চোখ তুলে নিয়ে তোকে উচিত শিক্ষা দেব। কত বড় সাহস তোর! না না দুই পরী, তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন লোভ করব না। তবুও তোমরা আমার চোখ তুলে নিও না। অন্ধ হয়ে যে আমি কিছুতেই দিন কাটাতে পারবো না। তাছাড়া আমি অন্ধ হলে সংসারের হাল কে ধরবে বলো তো? আমার ঘরে যে ছোট্ট একটা মেয়ে আছে, আমি অন্ধ হলে যে আমরা দুই মা মেয়ে অকালে মরে যাব। আমি তোমাদের কাছে হাত জোড় করছি দুই পরী, আমাকে তোমরা ক্ষমা করে দাও। কি তুই সত্যি বলছিস তো? সত্যি সত্যি তুই আর লোভ করবি না? ঠিক আছে, তবে তুই আমাদের কথা দে। এই যে আমি তোমাদের কথা দিচ্ছি পরি, আমি আর কখনোই এমন লোভ করব না। ধনী হওয়ার স্বপ্নেও আমি আর দেখব না। আমি যে অবস্থানে বর্তমানে আছি আমি সেটা নিয়েই সন্তুষ্ট থাকবো পরি। এবার অন্তত তোমরা আমাকে যেতে দাও, আমাকে তোমরা ক্ষমা করে দাও। এরপর দুই পরী অদৃশ্য হয়ে যায়, আর রমেলাও সবকিছু ভুলে বাড়ির পথে যেতে থাকে। মধুপুর গ্রামে শান্তি নামে এক মহিলা তার মেয়ের সাথে থাকতো। শান্তির মেয়ের নাম ছিল নূপুর। শান্তির স্বামী মারা যাওয়ার পর শান্তি একাই তার মেয়েকে অনেক কষ্ট করে বড় করেছে। মা, ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে আসো মা, শুনে যাও কি হয়েছে। কোথায় গেলে? ও মা, এদিকে একটু এসো না। আরে বাবা দাঁড়া, আসছি। বল দেখি কি হয়েছে, কেন এভাবে ডাকছিস? হ্যাঁ মা, জানো তো দীপাদের একটা ছাগল ছিল না মিঠু, ওর না বাচ্চা হয়েছে। জানো মা, একসাথে দুইটা বাচ্চা হয়েছে, আর বাচ্চা দুটো কি সুন্দর হয়েছে। আমি তো ওগুলো দেখতে গিয়েছিলাম। তোর তো এগুলোই কাজ, আর কি? এগুলো বলার জন্যই কি তুই আমার এভাবে ডাকছিলি? আমি ভেবেছি যে কি নাকি হয়েছে। হ্যাঁ মা, ওটা বলার জন্যই তো তোমাকে ডাকছিলাম। আমার যে কি মজা লাগছে মা। আর তুমি কাজে যাবে না? হ্যাঁ যাবো তো, তার জন্যই তো তৈরি হচ্ছিলাম। তা তুই কি সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াবি? খাবি না নাকি? খেতে হবে না বুঝি? হ্যাঁ মা, খাবো তো। তুমি কাজে যাও, আমি নিজে নিয়ে খাবো। তোমার তো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা তো দেরি হচ্ছে। আচ্ছা ঠিক আছে মা, দেখ ঘরে তোর জন্য খাবার বানিয়ে রেখেছি, তুই হাত মুখ ধুয়ে খেয়ে নিস। আমি তবে আমার কাজে যাচ্ছি। এরপর শান্তি কাজে চলে যায়। কিন্তু হঠাৎই একদিন শান্তি ভীষণ অসুস্থ হয়ে পড়ে। অনেক দিন হয়ে যায় কিন্তু তবুও সে সুস্থ হয় না। মা, ও মা, এই তোমায় কি হয়ে গেল মা? তুমি কেন সুস্থ হচ্ছ না? আমার যেভাবে তোমাকে দেখতে একদমই ভালো লাগছে না। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই মা। তুমি চিন্তা করো না মা, আমি তোমার কিচ্ছু হতে দিব না। যে করেই হোক আমি তোমাকে সুস্থ করে তুলবই। তুই এত চিন্তা করিস না মা, দেখিস আমি ঠিক হয়ে যাব। আমি আজই ভৈরবী মায়ের কাছে যাব, আর তাকে তোমাকে সুস্থ করার কথা বলবো। ভৈরবী মা তো তন্ত্রসিদ্ধ, উনি সব করতে পারেন, আর তোমাকেও সুস্থ করে দিবেন। আমি জানি। তুমি এখন একটু বিশ্রাম নাও তো মা, আমি এক্ষুনি আসছি। এ কথা বলে নূপুর বাড়ি থেকে বেরিয়ে যায় আর হাঁটতে থাকে।
কিছুক্ষণ হাঁটার পর সে ভৈরবী মায়ের আশ্রমে চলে যায় আর তাকে গিয়ে সব কথা খুলে বলে। সব শুনে ভৈরবী মা চোখ বন্ধ করেন আর চোখ খুলে বলেন, তুই আমায় ক্ষমা করে দে নূপুর। তোর মায়ের এক কঠিন রোগ হয়েছে। এই রোগ ছাড়াবার কোনো উপায়ই আমার জানা নেই। এই রোগ আমি ছাড়াতে পারবো না। এসব আপনি কি বলছেন ভৈরবী মা? আমি যে অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম। কেউ কি পারবে না আমার মাকে সুস্থ করে দিতে? একজন আছে যে তোর মাকে সুস্থ করে দিতে পারে, আর সে হলো চাঁদের দেশের চরকা বুড়ি। কিন্তু সেখানে যাওয়ার জন্য যে কোনো উপায়ই আমার জানা নেই রে। এর উপায় তোকে নিজেকেই খুঁজে বের করতে হবে। ভৈরবী মায়ের কথায় নূপুর নিরাশ হয়ে সেখান থেকে চলে যায় আর হাঁটতে হাঁটতে এক বনের মাঝে চলে আসে। আর সেখানে বসে কাঁদতে থাকে। হে উপরওয়ালা, এবার কি হবে? আমি কি আমার মাকে আর সুস্থ করতে পারবো না? চাঁদের দেশে আমি কি করে যাব? ওখানে না গেলে যে আমার মা সুস্থ হতে পারবে না। তুমি আমাকে পথ দেখাও উপরওয়ালা। এ কথা বলে নূপুর কাঁদতে থাকে আর তখনই সেখানে একটা পরী আসে। কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? বলো আমায়। এরপর নূপুর পরীকে সব ঘটনা খুলে বলে। সব শুনে পরী বলে, তুমি আর কেঁদো না। চাঁদে যাওয়ার জন্য আমি তোমাকে সাহায্য করব। আমি তোমায় একটা গরু দিচ্ছি, যেটার লেজ টেনে ধরলে তোমাকে নিয়ে চাঁদের দেশে যাবে। এরপর পরী জাদু করে নূপুরকে একটা গরু দেয়। তুমি সত্যি বলছো? তোমাকে অনেক ধন্যবাদ। এরপর পরী সেখান থেকে চলে যায় আর নূপুর গরুটার লেজ টেনে ধরতে সাথে সাথে গরুটা উঠতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে চাঁদের মধ্যে প্রবেশ করে। এই তো চাঁদের দেশে এসে গেছি, কিন্তু ওই চরকা কাটা বুড়িকে কোথায় পাবো? ওনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। একটু সামনে গিয়ে দেখি, ওদিকে হয়তো কোথাও আছে। এরপর নূপুর সামনে এগোতে থাকে আর সামনে সে চাঁদের বুড়িকে দেখতে পায়। বুড়ি দিদা, ও বুড়ি দিদা। কিন্তু বুড়ি তো তাকে দেখে ভীষণ রেগে যায়। হেই, কে রে তুই? তোর এত বড় সাহস! তুই আমার কাছে এসেছিস, আবার আমার কাছে সমস্যা করছিস? যা বলছি এখান থেকে এক্ষুনি চলে যা। বুড়ি দিদা, দয়া করে আমাকে এভাবে তাড়িয়ে দিও না। আমি অনেক কষ্ট করে এখানে এসেছি। আমার যে তোমার সাহায্যের খুবই প্রয়োজন। একটিবার তুমি আমার কথাটা শোনো। তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তুই এক্ষুনি এখান থেকে চলে যা। বুড়ি দিদা, আমার মা যে খুব অসুস্থ। তুমি না গেলে যে আমার মাকে বাঁচানো যাবে না বুড়ি দিদা। আর আমার মা ছাড়া যে আমার আর কেউ নেই বুড়ি দিদা। আমার মা মারা গেলে যে আমি ভীষণ একা হয়ে যাব। তুমি আমাকে সাহায্য করো বুড়ি দিদা। আমার মাকে বাঁচিয়ে দাও বুড়ি দিদা। নূপুরের কান্না দেখে চম্পা বুড়ির মনে অনেক মায়া হয়। থাম থাম, আর কাঁদিস না বাছা, আমি তোকে সাহায্য করব। কি হয়েছে সব খুলে বল তো দেখি আমাকে। এরপর নূপুর তাকে সব কথা খুলে বলে। ঠিক আছে, চল, আমায় তোর বাড়িতে নিয়ে চল। আমি বাঁচাবো তোর মাকে। কিচ্ছু হবে না তোর মায়ের। এরপর বুড়ি আর নূপুর দুজনে আবার গরুর লেজ টেনে ধরে উঠতে উঠতে আবার পৃথিবীতে নূপুরের বাড়িতে চলে আসে। আর চম্পা বুড়ি গিয়ে শান্তির গায়ে হাত বুলাতেই সে একদমই সুস্থ হয়ে যায়। বুড়ি দিদা, তোমাকে অনেক ধন্যবাদ গো। আজ তোমার জন্যই আমার মা আবার সুস্থ হয়েছে। ধন্যবাদ দিতে হবে না রে বাচ্চা, তাহলে আমি এখন আসি। ভালো থাকিস তোরা। এই বলে চাঁদের বুড়ি সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।
ছাগলটাকে আজ বের করলাম না, কত বেলা হয়ে গেল। যাই গিয়ে দেখি ওর কি অবস্থা। কি হয়েছে তোর? তুই এভাবে ছটফট কেন করছিস? তোর অনেক খিদে পেয়েছে তাই এমন করছিস, তাই না? না না বুড়িমা, দেখো না আমার পায়ের কাছে একটা সাপ এসেছে। অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছে। ওই সাপটাকে দেখে আমার অনেক ভয় লাগছে। তুমি তো আমাকে এখানে দড়ি দিয়ে বেঁধে রেখে গেছো, তাই তো আমি এখান থেকে সরতেও পারছি না। কোথায় সাপ? এটা তো একটা ছোট্ট সাপের বাচ্চা, তুই একে ভয় পাস না। এই বাচ্চা সাপটা মনে হয় আঘাত পেয়েছে, কতটা ক্ষত লেগে আছে ওর গায়ে। এ কথা বলে সাপটিকে বুড়ি নিজের কোলে তুলে নিল। কি করছো বুড়িমা? তুমি এই বাচ্চা সাপটিকে নিজের কোলে কেন তুলে নিচ্ছ? ওই সাপটি যদি তোমাকে কামড়ে দেয় তাহলে তো তুমি এক্ষুনি মারা যাবে। তাড়াতাড়ি ওকে কোল থেকে নামাও বুড়িমা। না রে, কিছুই হবে না, তুই ভয় পাস না। ও আমাদের কিছুই করবে না, কারণ ও জানে আমি ওর ক্ষতি করব না, বরং ওকে সাহায্য করব। তাই চললে বুড়িমা, অনেক তো বেলা হয়ে গেল, আমাকে খাবার দেবে না? এই সাপটিকে দেখে আমি তোর খাবারের কথা ভুলে গিয়েছি। সাপটার গায়ে যেভাবে ক্ষত লেগে আছে, আচ্ছা আমি তোর গলা থেকে দড়িটা খুলে দিচ্ছি। তুই জঙ্গলে গিয়ে ঘাস পাতা খেয়ে আয়, ফিরে আসলে আমি তোকে খাবার দেব। বুড়ি ছাগলটির গলার দড়ি খুলে দিয়ে সাপটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। বুড়িমা আমাকে কত ভালোবাসতো, এখন এই বিষধর সাপটিকে পেয়ে বুড়িমা আমাকে ভুলেই যাচ্ছে। আমাকে এখন নিজের খাবার নিজেকেই খুঁজে নিতে হবে। কি অবস্থায় না হয়েছে সাপটার। আমি সাপটির ক্ষত স্থানে একটু হলুদের গুঁড়া লাগিয়ে দেই, তাহলে ওর ব্যথাটা অনেকটাই কমে যাবে। তারপর বুড়ি সাপটির অনেক যত্ন করতে লাগলো। ছাগল সারাদিন এদিক ওদিক ঘাস খেয়ে গেলে বাড়ি ফিরে এলো। বুড়িমা, ও বুড়িমা, তুমি তো আজ বিকেলে আমাকে গাছে পাতা পেড়ে দিলে না। ওই উঁচু গাছ থেকে তো আমি পাতাও পাড়তে পারি না। তুমি তো রোজ বিকেলে আমাকে পাতা পেড়ে দাও, তাহলে আজকে কেন দিলে না? এই সাপটার অনেক অসুখ রে, সারা গায়ে অনেক ক্ষত লেগে আছে। কোনো চিল বা বেজি ওর ওপর আক্রমণ করেছিল। ওকে একটু সুস্থ করে আমি তোকে খেতে দিচ্ছি। বুড়ির কথা শুনে ছাগলটি মন খারাপ করে গোয়াল ঘরে চলে গেল। এইদিকে বুড়ি সাপটিকে নিয়ে এতই ব্যস্ত ছিল যে ছাগলকে খাবার দেওয়ার কথাটাও ভুলে গেল। কি রে, তোর এখন কেমন লাগছে? কাল থেকে তো তুই কোনো কথাই বলিসনি আমার সাথে। বুড়িমা, তুমি কি আমার কথা বুঝতে পারবে? কেন পারবো না? সব পশু পাখির কথাই আমি বুঝতে পারি। তোরাই তো আমার সব, ওদের নিয়েই তো আমি পড়ে আছি। সত্যি তুমি অনেক ভালো গো বুড়িমা। বুড়িমা এখনো ওই সাপটিকে নিয়ে পড়ে আছে। সাপটিকে তো দেখছি বুড়িমা সাপটিকে কোলে করে নিয়ে আছে। তুই নিজে নিজেই চলে এসেছিস? কালকে তো আমি তোকে বেঁধে রাখতেই ভুলে গিয়েছিলাম। এখন তো তুমি আমার দিকে একটুও তাকাও না বুড়িমা। তুমি ওই সাপটিকে এখনো যেতে দাওনি। ওই সাপটিকে তুমি নিজের কাছে রেখো না, সাপটি যে কোনো সময় তোমার ক্ষতি করতে পারে। ওকে কোথায় যেতে দেব? দেখছিস না কত ছোট একটা বাচ্চা সাপ। তুই নিজের কথা ভুলে গেলি? তোকেও তো এত ছোট নিয়ে এসেছিলাম জঙ্গল থেকে। আমি তো তোমাকে দুধ দিতে পারি, কিন্তু ওই সাপ কি দেবে তোমাকে? তুমি শুধু শুধু ওই সাপটাকে নিজের কাছে রেখে দিয়েছো। ওর আমাকে কিছু দেওয়া লাগবে না, ও আমার কাছে এমনিতেই থাক। আজ থেকে ও আমার পোষা সাপ। সাপকে আবার কেউ পোষে নাকি? যেদিন ও তোমার কোনো ক্ষতি করবে সেদিন ঠিক তোমার ভুল তুমি বুঝতে পারবে। আজকে আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। ছাগল সেখান থেকে রেগে মেগে চলে গেল। সাপটি ঘর থেকে বাইরে যেতেই ছাগলের সাথে তার দেখা হলো। এই দুষ্টু সাপ,
তুই কেন যাচ্ছিস না বুড়িমার কাছ থেকে? তুই যেদিন থেকে এসেছিস সেদিন থেকে বুড়িমা আমার যত্ন কমিয়ে দিয়েছে। আমি আর তুমি দুজনেই বুড়িমার কাছে একরকম। তুমি বুড়িমাকে ভুল বুঝছো, কিন্তু বৃদ্ধ মানুষ, আর তাই তো আমাদের দুজনের একসঙ্গে খেয়াল রাখতে পারে না। তুই আসার আগে তো এমন হয়নি। বুড়িমার যে কি হয়েছে কে জানে। তুই আবার বাইরে বেরিয়ে এলি কেন? বুড়িমা তো সারাক্ষণ কোলের কাছেই তোকে রেখে দেয়। বুড়িমার কোলের উপর বসে থাকলেই তো তোর খাবার জুটে যায়। এখন তো বুড়িমা আমার দুধ নিজে না খেয়ে তোকে খাইয়ে দেয়। তুমি আমার সঙ্গে এভাবে ঝগড়া কেন করছো? আমি তো তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছিলাম। তোর মতো বিষাক্ত সাপের সাথে আমি কোনো বন্ধুত্ব করতে চাই না। আর একবার যদি তুই আমার কাছে এসেছিস বন্ধুত্ব করতে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এই আমি বলে দিলাম। এতদিন হয়ে গেল, তাও এই বিষাক্ত সাপটা এই বাড়ি থেকে নড়ছেই না। আর নড়বেই বা কেন? বুড়িমা যে যত্ন করে ওকে, এবার আমাকেই কিছু একটা করতে হবে। ছাগল একটা দুষ্টু পরিকল্পনা করে বুড়ির ঘরে গেল। গিয়ে ছাগল সাপটিকে নিজের পায়ে চেপে ধরলো। কি করছো তুমি? আমার অনেক ব্যথা লাগছে। আমাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ব্যথা লাগছে আমার। ছেড়ে দেবো তোকে? অনেক জ্বালিয়েছিস আমাকে এই কয়টা দিন। আজকে তো আমার পায়ের আঘাতে তোকে আমি মেরেই ফেলবো। বুড়িমা, তুমি কোথায়? আমাকে তুমি বাঁচাও বুড়িমা, বাঁচাও আমাকে। সাপের চিৎকার শুনে বুড়িমা সেখানে চলে এলো। এ কি করছিস তুই? ওকে ছেড়ে দে, ও তো তোর শক্ত খুরের আঘাতে মরে যাবে। ছাগল বুড়িমার কথা শুনে সাপটিকে ছেড়ে দিল। আহারে, তুই সাপটিকে কেন আঘাত করলি? ও যদি তোকে কামড়ে দিত? না না বুড়িমা, আমি কি করে আমার বোনকে কামড়ে দিতে পারি বলো? ও ছোট থেকে হিংসুটে ছিল, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসতাম, আর আজও আমি ওকে ভালোবাসি। তাই তো আমি ওর সমস্ত আঘাত সহ্য করেছি। আমি তোর বোন হতে যাব কেন? তুই তো একটা সাপ আর আমি একটা ছাগল। এটা তো কোনো দিনও সম্ভব না। বুড়িমার কাছে আসার আগে কি তোর মনে ছিল যে তোর একটা বোনও ছিল? হ্যাঁ, আমার একটা বোন ছিল, কিন্তু সে তো হারিয়ে গিয়েছিল। আসলে আমি তো সে হারিয়ে যাব সেই দিন আমার পায়ের নিচে এক নাগিন পড়ে, তারপর সে আমাকে কামড়ে দিতে চায়। তখনই আমি তার কাছে অনেক মিনতি করি। পরে সে আমাকে রেগে মেগে অভিশাপ দেয়, আর তার অভিশাপের জন্যই আমি এমন নাগিন হয়ে যাই। তুই তোর নিজের বোনকে এভাবে আঘাত করলি, আর এতদিন তোর এই বোনকে নিয়ে হিংসায় জ্বলছিলি। আমার অনেক ভুল হয়ে গেছে বোন, আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো কারোর সাথে এভাবে হিংসে করব না। ছাগল এমনটা বলে কান্না শুরু করে দিল। তখনই সেই সাপ তার অভিশাপ থেকে মুক্ত হলো। সেই সাপ থেকে একটা সুন্দর ছাগলে পরিণত হলো। আমি আজকে আমার অভিশাপ থেকে মুক্ত হয়ে গেলাম। আমার পোষা সাপ ছাগলে পরিণত হলো। আমার আজ থেকে দুটো ছাগল। সোমপুর নামক এক গ্রামে থাকতো ভোলা আর তার বউ মেঘা। ভোলা ছিল খুব অলস প্রকৃতির। ও কখনো কোনো কাজ করতো না। গ্রামের সবাই তাকে অলস ভোলা বলেই ডাকতো। আর তার বউ মেঘা আর অলসতা নিয়ে খুব বিরক্ত ছিল। কই গো, ওঠো, সকাল থেকে দুপুর হতে চললো, তারপরেও তোমার ওঠার কোনো নামগন্ধ নেই। কই গো, ওঠো, ওঠো বলছি, না হয় এক্ষুনি গায়ে জল ঢেলে দেবো, এই বলে দিলাম। ওঠো বলছি, এক্ষুনি ওঠো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দাও, স্নানটাও সেখানে হয়ে যাক। আর কষ্ট করে উঠার কি দরকার বলো গিন্নি? বেশি কথা বলে না, সকাল থেকে আমি কাজ করে মরছি। রান্না হয়েছে, খেয়ে আমাকে এবার উদ্ধার করো। উঠছি, যাও যাও, খাবার নিয়ে আসো।
একে নিয়ে যে আমি কোথায় যাই আর পারি না বাপু। এমন অলস লোক আমি আমার বাপের জন্মেও দেখিনি। মেঘা যখন এভাবে বলছিল তখন এক সাধু বাবা তাদের দরজায় এসে দাঁড়ায় আর বলতে থাকে, বাড়িতে কেউ আছো? আমি খুব ক্ষুধার্ত, আমাকে আমাকে কিছু খেতে দিবে গো। সাধুর ডাক শুনে মেঘা আর ভোলা দুজনেই বাইরে বেরিয়ে আসে। আরে সাধু বাবা, আপনি আমাদের বাড়িতে আসুন, আসুন, ভেতরে আসুন। কি সৌভাগ্য আপনি এসেছেন। গিন্নি, ও গিন্নি, সাধু বাবার খাওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি। হ্যাঁ বাবা, আপনি বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। এরপর মেঘা তাড়াতাড়ি করে সাধু বাবার খাওয়ার আয়োজন করে। সাধু বাবা পেট ভরে খাবার খায়। মা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার অনেক যত্ন করেছো। আমি তোমাদের একটা বর দিতে চাই। বলো কি চাই? সত্যি বলছেন সাধু বাবা? যা চাইবো তাই দিবেন? হ্যাঁ, তবে ঠিক একটিই বর নিতে পারবে। আপনি আমাকে এমন কোনো বর দিন যার সাহায্যে আমার কোনো কাজই করতে না হয়, আমি যেন সারাদিন আরাম করতে পারি। তবে এটাই তোমার ইচ্ছে। ঠিক আছে, তবে তাই হবে। আমি কাজের জন্য একটা রাক্ষস রেখে যাচ্ছি। সে তোমরা যা বলবে তাই করবে, তবে তাকে সব সময় কাজের উপর রাখতে হবে। যদি তোমরা কখনো সে রাক্ষসকে কাজ দিতে না পারো, তবে সে রাক্ষস তোমাদেরকে মেরে ফেলবে। এই কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে যায়। আর মেঘা চিন্তায় পড়ে যায়। সে কি গো, সাধু বাবা এইসব কি বলে গেল? যদি ওকে আমরা কাজ না দিতে পারি তবে যে ও আমাদেরকে মেরে ফেলবে। ধুর গিন্নি, তুমি ভয় পেও না তো। এসব নিয়ে চিন্তা করার কিছুই নেই। দেখবে আমি রাক্ষসকে কিভাবে কাজের উপর রাখি। তখনই সেখানে হুট করে একটা রাক্ষস চলে আসে। আমি চলে এসেছি, এবার আমাকে তোমরা কাজ দাও। যাও রাক্ষস, আমাদের জন্য তুমি চাল ডাল নিয়ে আসো। বলার কিছুক্ষণের মধ্যেই রাক্ষস সবকিছু নিয়ে আসে। তা দেখে মেঘার ভোলা দুজনে অবাক হয়ে যায়। একে এত তাড়াতাড়ি ও কাজ শেষ করে দিল? আমরা এত কাজ পাবো কোথা থেকে গো? আমাকে কাজ দাও, আরো কাজ দাও। আমার জমি হাল চাষ করে দাও। রাক্ষস এক মুহূর্তের মধ্যে তার জমিও চাষ করে ফেলে। কাজ দাও আমায়, না হয় তোমাদেরকে এক্ষুনি মেরে ফেলবো। তাড়াতাড়ি কাজ দাও। যাও রাক্ষস, আমাদের জন্য একটা বিশাল রাজপ্রাসাদ বানিয়ে নিয়ে এসো। এক্ষুনি দিচ্ছি। রাক্ষস কিছুক্ষণের মধ্যেই একটা বড় প্রাসাদ বানিয়ে দেয়। এবার তো আর মেঘাদের কাছে কোনো কাজই নেই। কি করবে তারা কিছুই ভেবে পাচ্ছে না। অনেক কাজ হলো, এবার আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও জলদি। এরপর মেঘা তাড়াতাড়ি করে রাক্ষসকে খেতে দেয়। রাক্ষস মুহূর্তে সব খেয়ে নেয়। মেঘা আরো খাবার এনে দেয়, সেগুলো রাক্ষস খেয়ে নেয়। খাওয়া হতেই এবার আমাকে কাজ দাও। এবার এবার কাজ কই পাই গিন্নি? আমি ব্যবস্থা করছি। রাক্ষস যাও, একটা কুকুরের লেজ সোজা করে নিয়ে এসো। এবার কি করে করবে রাক্ষস এটা? কুকুরের লেজে কখনোই সোজা হয় না।